আমি ও আরও ২৬ জন মিলে চলেছি আদি কৈলাস দর্শনের জন্য। সাথে থাকবে ওম পর্বত, পঞ্চচুল্লি এবং লিপু লেক পাস। গুড মর্নিং। আজকে 31 তারিখ। ওখান থেকেই আমাদের আসল যাত্রা শুরু হবে। আদি কৈলাস যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন রুট হাওড়া টু লালকোয়া এক্সপ্রেস। এই সিরিজ কয়েকটি পার্টে আসবে, থাকবেন শেষ পর্যন্ত, ভিডিওগুলি দেখবেন। এখন রাত্রি 12:30। একা এদিক ওদিক যেতে একটু ভয়ই করছিল। রাতের লখনৌয়ের সৌন্দর্য, আলোর বিচ্ছুরণ, সে এক অসাধারণ অভিজ্ঞতা। এখন রাত 1টা। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ। শুরু হবে আদি কৈলাস, পঞ্চচুল্লি, ওম পর্বত আর লিপুলেক পাসের যাত্রা। বলে ওখানে যাব, আশা করি দেখা যাক কি করা যায়। সব ভোলের ইচ্ছা, জয় ভোলে। আমরা আদি কৈলাস যেতে যেতে পিথরাগড়ে পৌঁছাতে রাত 10টা হয়ে যাবে। নমস্কার। আজকে আমরা একটা নতুন ব্লগের জন্য আবার রওনা দিলাম। আমি এই মুহূর্তে আছি কলকাতা স্টেশনে। এখান থেকে যাব লখনৌ। লখনৌ থেকে আবার যাব আমরা টনকপুরে। এই হচ্ছে আমাদের রুট। আমরা কোথায় যাব বলছি আপনাদেরকে। লখনৌ স্পেশাল, এটা কলকাতা থেকে। আমরা যাব হচ্ছে আদি কৈলাস। এইখান থেকে যাব লখনৌ। লখনৌ থেকে যাব হচ্ছে আমরা টনকপুর। টনকপুর থেকে ট্রেনে করে আমরা আদি কৈলাস যাব। এই আমাদের হচ্ছে রুট আজকে। তো চলুন আমাদের সাথে। আমরা চলেছি আরেকটি নতুন যাত্রাপথের উদ্দেশ্যে। না, এই যাত্রাকে বা ঘোড়াকে আমি ব্লগ বলতে কোনোভাবেই রাজি নই, বরং আমি একে দর্শন বলতেই চাই। আসলে আমি ও আরও ২৬ জন মিলে চলেছি আদি কৈলাস দর্শনের জন্য। সাথে থাকবে ওম পর্বত, পঞ্চচুল্লি এবং লিপু লেক পাস। আদি কৈলাস হল হিমালয়ের একটি পবিত্র শৃঙ্গ, যেটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে পিথরাগড় জেলায় অবস্থিত এবং এটি ছোট কৈলাস বা বাবা কৈলাস নামেও পরিচিত। হিন্দু ধর্ম মতে আদি কৈলাস এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। গুড মর্নিং। আজকে 31 তারিখ। আমরা গতকাল রাত্রে 11:55 ট্রেনে উঠেছিলাম। আমরা চলেছি কলকাতা স্টেশন থেকে লখনৌ স্পেশাল ট্রেনেতে। ট্রেন নাম্বার 03107, এসি 3 টায়ারে। ফেয়ার পড়েছে 1751 টাকা করে। কলকাতা থেকে ছাড়ার সময় রাত 11:55 এবং লখনৌতে পৌঁছাবার সময় পরের দিন রাত 12:10। লখনৌ থেকে আমরা ধরব ত্রিবেণী এক্সপ্রেস ট্রেন। নম্বর হচ্ছে 15075। ছাড়ার সময় সকাল 8:10 এবং টনকপুরেতে পৌঁছাবার সময় বিকেল 3:30। মানে আমরা টনকপুরগামী ট্রেনে উঠব। ওখান থেকেই আমাদের আসল যাত্রা শুরু হবে। প্রথমে বলে রাখি, আদি কৈলাস যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন রুট হাওড়া টু লালকোয়া এক্সপ্রেস এবং ট্রেন নাম্বার 12353। মনে রাখবেন, এই ট্রেন সপ্তাহে একদিনই ছাড়ে, যেটা শুক্রবার। হাওড়া থেকে ছাড়ে সকাল 8:10 এবং লালকোয়ায় পৌঁছায় তার পরের দিন সকাল 6:50। এসি 3 টায়ারে ভাড়া পড়ে 1485 টাকা। সময় নেয় 22 ঘন্টা 40 মিনিট। আমাদেরও ওই ট্রেনের টিকিটই কাটা ছিল, কিন্তু কিছু কারণবশত ট্রেনটি ক্যান্সেল হয়ে যায়। আমরা বাধ্য হয়ে লখনৌ হয়ে টনকপুর দিয়ে যাই এবং ফেরার সময় লালকোয়া দিয়েই ফিরি। আমাদের এই যাত্রাপথের সব কিছুই আপনাদের জানাবো, তবে একটা অনুরোধ, সঙ্গে থাকার জন্য আপনাদের। আমি আপনাদেরকে এই যাত্রাপথের কত খরচ হচ্ছে, যেমন ট্রেন ফেয়ার, কার ফেয়ার, ওখানকার হোমস্টে বাবদ কত খরচ হলো, সব কিছুই জানাবো। আর একটা কথা, এই সিরিজ কয়েকটি পার্টে আসবে। আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবেন। লখনৌ স্টেশন এসে পড়েছে, আমরা নেমেও পড়লাম। লখনৌ ভারতের উত্তরপ্রদেশের রাজধানী, যা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পন্ন। এই শহর থেকে আদি কৈলাসের দূরত্ব 479 কিলোমিটার।
এখন রাত্রি 12:30। আমরা প্ল্যাটফর্মের থেকে বাইরে চলে এসেছি, যদি কোনো হোটেল পাওয়া যায় প্ল্যাটফর্মের কাছাকাছি। এও ছিলাম, কিন্তু ভীষণ অপরিষ্কার। পাশেই দেখলাম লখনৌ মেট্রো স্টেশন, বেশ জমজমাট, কিন্তু কেমন যেন একটা চাপা ভাব। একা এদিক ওদিক যেতে একটু ভয়ই করছিল। অত রাত্রি বলে কথা, আবার অজানা শহর। তবে রাতের লখনৌয়ের সৌন্দর্য, আলোর বিচ্ছুরণ, সে এক অসাধারণ অভিজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করা যায় না। শেষ পর্যন্ত আমরা লখনৌয়ের প্ল্যাটফর্মেতে থাকার সিদ্ধান্ত নিলাম। এখন রাত 1টা। আমাদের ট্রেন সকাল 8:10-তে, মানে 7.5 ঘন্টা আমাদের এই প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হবে। প্ল্যাটফর্মের মধ্যে দেখলাম এসি এবং নন এসিতে থাকার ব্যবস্থা আছে। সেই মোতাবেক প্রথমে আমরা গেলাম এসি ঘরের জন্য। ওখানে গিয়ে দেখলাম 7খানা ঘর ফাঁকা ছিল। রিসেপশনেতে কোনো লোক ছিল না যে ঘর বুক করব। দেখতে দেখতে 8:10 বাজলো সকাল। ট্রেন ছাড়লো, ট্রেনে আমরা উঠলাম, এগিয়ে চললো ট্রেন এবং একটি প্ল্যাটফর্ম আসলো, সেখানে আমরা নামলাম। নামার পর দেখলাম যে পাশে একটি হাটের সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখুন, এই দৃশ্যটি দেখে একটি কবিতার কথা মনে পড়ে গেল। দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট, বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রাম জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট। টনকপুর স্টেশন এসে গেছে প্রায়। আমরা এখনই নামবো। এখান থেকে গাড়ি ধরে আমরা পিথোরাগড়ের দিকে যাব। লখনৌ শহর থেকে আমাদের এই ট্রেন যাত্রা শুরু হয়েছিল সকাল 8:10-তে। ট্রেনে চেপে রওনা দিয়েছিলাম, আর বিকেল 3:30-তে এসে পৌঁছালাম এই টনকপুরে ত্রিবেণী এক্সপ্রেসে করে। ট্রেন থেকে নামতেই চারিদিকে জুড়ে পাহাড়ের হাওয়া, একদম অন্যরকম অনুভূতি। এই মুহূর্তে আমরা রয়েছি টনকপুর রেল স্টেশনে। এখানেই একটু অপেক্ষা করছি পিথোরাগড়ের দিকে যাওয়ার গাড়ির জন্য। স্টেশনে একটা শান্ত সুন্দর পরিবেশ। গাড়ি আসলেই আমরা রওনা দেব পাহাড়ের পথে। সেই পথেই শুরু হবে আমাদের আসল অভিযান। এই ট্রিপটা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ এখান থেকে শুরু হবে আদি কৈলাস, পঞ্চচুল্লী, ওম পর্বত আর লিপুলেক পাসের যাত্রা। এই নামগুলি শুধু পাহাড়ের নয়, এক একটা অনুভূতি, যেখানে প্রকৃতি, আধ্যাত্মিকতা আর অ্যাডভেঞ্চার একসাথে মিলেমিশে গেছে। টনকপুর থেকে পিথোরাগড়, আর সেখান থেকে ধীরে ধীরে উঠে যাব হিমালয়ের কোলে, যেখানে মেঘ ছোঁয়া পাহাড়, কালী নদীর কলকল শব্দ আর অনন্ত নীরবতা অপেক্ষা করছে আমাদেরই জন্য। আপনারা সঙ্গে থাকবেন, এটাই আমার একান্ত অনুরোধ আপনাদের প্রতি, কারণ তাহলে আমি উৎসাহিত বোধ করব পরবর্তী ভিডিওর জন্য। বলো কি বলবে। হ্যাঁ দাদা, আমরা এই টনকপুরে আসলাম সবাইকে নিয়ে। তো যাই হোক, সবাই আমরা আছি একসাথে। আমরা জয় ভোলে ওখানে যাব। আশা করি দেখা যাক কী করা যায়। সব ভোলের ইচ্ছা। জয় ভোলে। টনকপুর উত্তরাখণ্ডের কুমায়ু অঞ্চলেই অবস্থিত একটি ঐতিহাসিক এবং বাণিজ্যিক শহর। সারদা নদীর তীরে অবস্থিত, সীমান্ত ঘেঁষা লোকেশনের কারণে ভারত, নেপাল, তিব্বত সীমান্তমুখী একটি গুরুত্বপূর্ণ বাজার ও প্রবেশদ্বার হিসাবে পরিচিত। আমরা এখান থেকে গাড়ি বুক করলাম। ভাড়া নিল পার হেড 550 টাকা করে। এক একটা গাড়িতে 6 জন করে ওঠা যায়। তাহলে চলুন আমরা এগিয়ে যাই গাড়ির দিকে, এবং আমরা এগিয়ে যাব এবার পিথোরাগড়ের দিকে, যেখান থেকে শুরু হবে আমাদের আসল যাত্রা। আমরা এই মুহূর্তে টনকপুর থেকে পিথোরাগড়ের দিকে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের মূল যে যাওয়া শুরু হবে সেই পিথোরাগড় থেকে। আমরা টনকপুর পর্যন্ত এসছি আমরা ট্রেনে করে। তারপর এখান থেকে গাড়ি ভাড়া করে আমরা যাচ্ছি পিথোরাগড়। পিথোরাগড় থেকে আমরা যাব ধারচুলা। ধারচুলা থেকে আমরা তারপর আমাদের আসল জার্নি শুরু হবে। আমাদের যাওয়ার যেখানে যাব আসল জায়গা সেটা হচ্ছে আদি কৈলাস, পঞ্চচুল্লী, ওম পর্বত
এবং লিপু লেক পাস, যেখান থেকে বড় কৈলাস মানস সরোবরকে সুন্দরভাবে দেখা যায়। আমরা সেখানেই যাব। আমরা চলেছি, পিছনে যারা বসে আছে দেখুন, প্রত্যেকে আমাদের মোট আছে 7 জন। আর আমাদের গাড়ি চালাচ্ছে আমাদের ড্রাইভার, নাম কি ভাই আপনার? জিতু চালাচ্ছে। ওনার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে, তখন আপনারা দেখতে পাবেন। আর জনকপুরের বাজারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা যেখানে যাব সেখানে একটু পাহাড় অঞ্চল, খুবই সুন্দর আশা করছি। দেখুন আমাদের ওইদিকে যেরকম পরিবেশ, এখানেও ঠিক সেরকমই পরিবেশ, কিন্তু চারিদিকে দোকান পাট ভর্তি এবং একটু লোকজনও একটু ঘিঞ্জি আছে এই জায়গাটায়। যেতে আমাদের 4 ঘন্টা জার্নি করতে হবে, তো দেখা যাক একই দাঁড়ায়। আজকে আমরা চলেছি পিথরাগড়ের দিকে। 147 কিলোমিটার এখান থেকে দূরত্ব, 147 কিলোমিটার দূরত্ব, প্রায় মোটামুটি 4 ঘন্টা মতো লাগবে আমাদের গিয়ে পৌঁছাতে। তো রাত হয়ে যাবে, পথে আমাদের কিছু টিফিন করে নিতে হবে বাধ্য হয়ে। তারপরে ওখানে কি পরিবেশ সেটা জানাবো। দেখুন পরিবেশটা এখনই যেন একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা স্টেশনের কাছ থেকে যখন একটু বেরিয়ে এসেছি, দেখুন কি দারুণ লাগছে পরিবেশটা। দুই দিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা চলেছে, সুন্দর রাস্তা, অসাধারণ লাগছে। আকাশ পরিষ্কার, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে অনবরত সামনের দিকে। আলাদা করে অনুভূতি হয় দেয়। ট্রেনের হুইসেলের সঙ্গে ভেসে আসে পাহাড়ি হাওয়ার গন্ধ। এখান থেকেই আমাদের শুরু হচ্ছে পাহাড়ি চলার পথের এক নতুন অধ্যায়। জনকপুরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি পিথরাগড়ের দিকে। পিথরাগড় হচ্ছে উত্তরাখণ্ডের রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত কুমায়ুন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর ও জেলা। এটি নেপালের পূর্ব দিকে এবং তিব্বতের নিকটবর্তী অঞ্চলের কাছে অবস্থিত। আপনারা লক্ষ্য করেছেন বাঁদিকে একটি নদী, শুকনো নদী বেরিয়ে গেল, আমরা তাকে ক্রস করে আসলাম। এটি কি হলো? সারদা নদী। এই নদীটি এই মুহূর্তে শুকনো অবস্থায় আছে, কিন্তু বর্ষার সময় এর রূপ, এর সৌন্দর্য অন্যরকম ধারণ করে। জনকপুর হচ্ছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চম্পাওয়াত জেলার একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ শহর। এটি নেপাল সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত, তাই এটি একটি বর্ডার টাউন হিসাবেও পরিচিত। উত্তরাখণ্ডের দক্ষিণ পূর্ব অংশে সারদা নদীর তীরে এটি অবস্থিত। এটি পিথরাগড় জেলার পাহাড়ি অঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। এখানে বিখ্যাত বানবাসী দেবী মন্দির, দুর্গাগিরি মন্দির অবস্থিত। এখানে ঘোরার সব থেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। আমরা ঠিক নভেম্বরে, আজকে 1 তারিখ নভেম্বরের, আমরা রওনা দিচ্ছি এই ভ্রমণের জন্য। আমরা আদি কৈলাস, পঞ্চচল্লী, হোম পর্বত ও লিপু লেক পাস যাত্রা করছি। আমরা ওখানে কিং অফ কৈলাস নামক একটি ট্যুর কোম্পানির সাথে আমরা কন্ট্যাক্ট করেছি, কারণ ওখানে পারমিশন লাগে। সবই ওরা করে দিচ্ছে, পারমিশন করতে নিতে হয়, ওরা পারমিশন করে দেবে। এবং আমাদের এই ট্যুরের জন্য ওরা নিচ্ছে 30,000 টাকা করে একটা গাড়িতে, স্করপিও গাড়ি দেবে এবং একটা গাড়িতে ধরবে 7 জন এবং টোটাল আমরা যে 27 জন যাচ্ছি তাদের জন্য একজন গাইডকেও ওরা দিচ্ছে। এই কন্ট্রাক্ট হচ্ছে যার সাথে, তার নাম হচ্ছে মিস্টার রাজা। তার ফোন নাম্বার হোয়ার অ্যাবাউটস আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, আপনারা পেয়ে যাবেন এবং ইচ্ছাগুলো আপনারা তাকে বুকও করতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট হচ্ছে ধারচুলা টু ধারচুলা। ধারচুলা থেকে যে আমাদের দর্শন করতে নিয়ে যাবে আদি কৈলাস, পঞ্চচল্লী, ওম পর্বত, লিপু লেক পাস এবং শেষে আবার এখানে ওরা ফিরিয়ে আনবে। আমরা এই মুহূর্তে টনকপুর থেকে যাচ্ছি পিথরাগড়ে। পিথরাগড় থেকে যাব হচ্ছে ধারচুল্লিতে এবং সেখান থেকে যাব আমরা হচ্ছে পঞ্চচল্লী দর্শন করতে। পঞ্চচল্লির জন্য আমরা যাব দাতু ভিলেজে, দাতু গ্রামে। ওখানে আমরা থাকবো হোমস্টেতে। ওখানে থেকে 8 কিলোমিটার আমাদেরকে ট্রেক করে যেতে হবে। 16 কিলোমিটার, যেতে 8, আসতে 8 কিলোমিটার। আমরা পঞ্চচল্লির বেস ক্যাম্পে যাব এবং 0 পয়েন্টও যাব। ওখানে মানে দাতু গ্রামের বেশ উঁচুতে একটা মন্দির আছে, সেই ওপরে উঠব এবং ওখানকার থেকে ভিউ দেখব এবং ঠাকুরকে দর্শন করব। প্রসঙ্গত বলি, ধারচুলাতে কালী নদীর পার হয়ে
নেপালে ঢুকবো এবং 3 কিলোমিটার ট্রেক করে ওখানকার এক কালী মাতার মন্দিরে যাব। এই সমস্ত কিছুই আপনাদের দেখাবো। আমার পরবর্তী ভিডিওগুলিতে দেখতে পাবেন এই সমস্তই। একটাই অনুরোধ, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা দাতু ভিলেজ ধর্মা ভ্যালিতে থাকব। ওখানকার হোমস্টেগুলিতে 1000 টাকা করে নিচ্ছে, তাতে খাওয়া দাওয়া থাকা সব কিছুই ওর মধ্যেই যুক্ত আছে। আমরা দাতু ভিলেজ থেকে চলে যাব নারায়ণ আশ্রমে এবং ওখানে এক রাত্রি থাকব। ওখানে পাহাড়ের উপরে সুন্দর একটি মন্দির আছে, সেই মন্দিরটিকে আমরা দেখব এবং আপনাদেরকেও আমরা দেখাবো। ওই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণ স্বামী, উনি যে সেই সময় প্রথম কৈলাসে গিয়েছিলেন যে রাস্তা দিয়ে, সেই রাস্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আমার একটা কথা মনে হয়েছে, সেটা হচ্ছে দাতু থেকে আমরা নারায়ণ আশ্রম যাব, কিন্তু আপনাদের বলবো ওখানে আপনারা যাবেন না, আপনার ডাইরেক্ট আদি কৈলাসে যাবেন। কারণ আপনাদের উদ্দেশ্য হচ্ছে আদি কৈলাস দর্শন করা, পঞ্চচুল্লি দর্শন করা, ওম পর্বত দর্শন করা এবং লিপু লেক পাসে যাওয়া। কারণ আবহাওয়া যদি খারাপ হয়ে যায় তবে কিন্তু আপনাদের মুশকিলে পড়ে যাবেন একদিনের জন্য। সেই জন্য আমি বলবো যে নারায়ণ আশ্রমে যাওয়ার কোনো দরকার নেই। ওখান থেকে একটু কষ্ট করে আপনারা ডাইরেক্ট আদি কৈলাসের দিকে রওনা দেবেন, সেটা আপনাদের পক্ষে ভালো হবে বলে আমার মনে হয়েছে। বারবার এই কথা আমি বলছি এবং সেটা ভালোই হবে। আজকে আমরা 147 কিলোমিটার যাত্রা করব। এটা সত্যি কিন্তু কঠিন, কারণ আমরা আগের দিন রাত্রে জায়গা ছিলাম, প্ল্যাটফর্মে ছিলাম এবং লখনৌ এসেছি কলকাতা থেকে। আবার লখনৌ থেকে 8:10 ট্রেন ধরে সকালবেলায় আমরা এসে গেছি টনকপুরে এবং টনকপুর থেকে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়েছি সেই পিথোরাগড়ের দিকে। এই যে 147 কিলোমিটার আমাকে এখন জার্নি করতে হবে, এটা সত্যি কঠিন, ভীষণ কঠিন। তাই এক রাত একটু কাটিয়ে নিলে কোথাও বেস্ট হতো এবং আমি রেকমেন্ড করব, আমি বলবো সেটাই ভালো। কোথাও একটু রাত কাটিয়ে নিলে পরে একটা হোটেলে থেকে নিলে একটু ভালো হবে, সেইভাবে সময় বাড়িয়ে আসা দরকার। গাড়িটা ধীরে ধীরে টনকপুর শহর ছেড়ে পাহাড়ের দিকে উঠছে। রাস্তার দুই ধারে ছোট ছোট গ্রাম, সবুজ বন আর পাহাড়ের ছায়া, একদম অন্যরকম এক জগৎ। মাঝে মধ্যে দেখা যাচ্ছে সরু নদীটা আমাদের সঙ্গে সঙ্গে বয়ে চলেছে, আবার কোথাও পাহাড়ের কোলে মেঘ এসে ঢেকে দিচ্ছে রাস্তার অর্ধেকটা অংশ। গাড়ির জানলা দিয়ে মুখে লাগছে ঠান্ডা হাওয়া, আর নিচে তাকালে দেখা যাচ্ছে গভীর উপত্যকা, যেন সবুজে মোড়া এক ক্যানভাস। প্রকৃতি এখানে এতটা জীবন্ত, এতটাই শান্ত, মনে হচ্ছে শহরের কোলাহল থেকে বহু দূরে এসে নিঃশব্দে ভেতরে ডুবে গেছি আমরা। প্রতিটা বাঁকেই নতুন এক দৃশ্য। কোথাও রাস্তা মেঘের ভেতরে ঢুকে যাচ্ছে, আবার কোথাও খোলা আকাশের নিচে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে গর্বে। ড্রাইভার ভাইয়ের গাড়ির হর্নের সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছি পাহাড়ি ঝর্ণার শব্দ, যেন প্রকৃতি নিজেই আমাদের জানান দিচ্ছে, সঙ্গীত বাজাচ্ছে। এদিকে পাহাড়গুলো ছোট ছোট কিন্তু ভীষণ সুন্দর। পাহাড়ে গায়ে ছড়িয়ে আছে পাইন আর দেবদার গাছ। কখনো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরের গ্রাম, ছোট ছোট ঘর, লাল ছাদের ছাউনি আর চারিদিকে কুয়াশা ঘেরা। প্রতিটি মোড় একটা নতুন অভিজ্ঞতা, নতুন বিস্ময়। টনকপুর থেকে পিথোরাগড়ের এই রাস্তা যেন শুধুই একটা যাত্রাপথ নয়, এটা একটা অপূর্ব, অভূতপূর্ব দৃশ্য গল্প, যেখানে প্রতিটা বাঁক, প্রতিটা পাহাড় আমার সঙ্গে কথা বলে, তোমার সঙ্গে কথা বলে। গাড়ি যত উপরের দিকে উঠছে তত ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে মেঘের কুয়াশা। মাঝে মাঝে রাস্তার পাশে ছোট দোকান, চা, পাহাড়ি আচার আর হাসি মুখে স্থানীয় মানুষদের নমস্তে। আমরা আদি কৈলাস যেতে যেতে যাব বলে বেরিয়েছি আমরা, এবং এখান থেকে পিথোরাগড় গিয়ে পৌঁছাবো, রাত হয়ে যাবে। তো আমরা একটি মার্কেটে এসে পৌঁছেছি। আমরা ধারচুলা যাওয়ার জন্য রওনা দিয়েছি টনকপুর থেকে, এবং সিন্নারা একটা জায়গা বলে সেখানে এসে পৌঁছালাম আমরা এই মুহূর্তে। এখানে মিডওয়ে রেস্টুরেন্ট বলে একটা ধাবা পেলাম, এখানে খেতে আমরা ঢুকেছি টিফিন করতে। তো দেখি 100 টাকা করে নিচ্ছে এক একটা থালি, তাতে 4টে চাপাটি থাকবে, ভাত থাকবে, তরকারি থাকবে, আপনাদের সব দেখাবো। আর যেতে যেতে পাহাড়ি সৌন্দর্য আপনাদের দেখাবো। দেখুন কি অসাধারণ সৌন্দর্য। এখানে কিছু মিলিটারি গাড়িও দেখতে পাচ্ছি, পাহাড়ের সৌন্দর্য দেখুন, বিউটিফুল জায়গা, দারুণ দারুণ দারুণ। কত বড় পাহাড়টা,
চলুন ধাবার ভিতরের দিকে যাই, একটু দেখে নিই। এমনি এখানকার লোকরা খুব ভালো হয়। এই যে এখান থেকে অর্ডার করতে হবে আপনাকে, চা, রুটি মানে চাপাটি, চাল মানে ভাত সবই পাবেন। এরা সব বসে আছে আমাদেরই যে 27 জন গেছে তাদের মধ্যে অনেকে। এই যে এখানে তারা সবাই টিফিন করে নিচ্ছে, চা খেয়ে নিচ্ছে এবং এখান থেকে আমরা এরপর রওনা দেব, কারণ তারপর আর কোনো দোকান পাবো না, একদম ডাইরেক্ট পিথরাগড়ে যাব। যেতে যেতে বেশ রাত হয়ে গেছে, পিথরাগড়ে পৌঁছাতে রাত 10টা হয়ে যাবে। যদিও হোটেল বুক করা আছে। আজ এই পর্যন্তই, এখানে শেষ করছি। গুড নাইট। কালকে সকালে আবার দেখা হবে এক নতুন ভিডিওতে।